বাংলাদেশ টেলিভিশনের দৈনিক সংবাদপত্র ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান খবর প্রতিদিন আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে দুইজন অতিথি আলোচক আছেন। দিনের যে প্রধান খবর যে পত্রিকাগুলো আমাদের হাতে আসছে সেগুলোর ভিত্তিতে তারা আলোচনা করবেন। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন জনাব সালাম জুবায়ের, চিফ রিপোর্টার দৈনিক সংবাদ, এবং আমাদের সঙ্গে আছেন নাজমুল চৌধুরী হারুন, সদস্য কেন্দ্রীয় কমিটির সুচিন্তা বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত। শুরু করি। বাংলাদেশ বর্ডার গার্ড, যেটা যে বিজিবি এখন নতুন নাম, এবং বিএসএফ এর সঙ্গে যে নিয়মিত সীমান্ত ব্যাপার নিয়ে বৈঠক হয়, তার এই ঢাকাতে বৈঠক হয়েছে। এই বৈঠক শেষে যে পত্রিকার হিসাব অনুযায়ী যে কথাগুলো প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে সীমান্তে যৌথ টহলের একটা ব্যাপারে তারা চিন্তা ভাবনা করেছে, সীমান্তে শান্তি রক্ষা। আরেকটা হচ্ছে যে আমাদের সীমান্তে যে বিশেষত বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের যে হত্যা করা হয়, বিএসএফ আর বিডিআর এই বৈঠকের সূত্রটা একটু পিছন থেকে আসলে কিছুদিন আগে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন। তখন আমাদের এই বর্ডার সিকিউরিটির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল আর কি। তার একটা ফলো আপের মতো এই বৈঠকে আলোচনা হয়েছে। আপনি আগেই বলেছেন যে এটা একটা নিয়মিত বৈঠকের একটা অংশ, কিন্তু গত বৈঠকগুলো, গত কয়েক বছর ধরে যেসব বৈঠকগুলো হয়েছে তার মধ্যে আজকের এই যে বৈঠকটা শেষ হয়েছে, তারপর তারা প্রেস ব্রিফিং করেছেন। এই বৈঠকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু আমরা অগ্রগতি লক্ষ্য করেছি। এর আগে কিন্তু কয়েকবারই বলা হয়েছিল যে সীমান্তে যৌথ টহল দেয়া, যেহেতু আমরা সবসময় অভিযোগ করতেছিলাম যে আমাদের সীমান্তে আমাদের জনগণকে বিএসএফ গুলি করে হত্যা করছে। এই প্রেক্ষাপটে কিন্তু একটা ব্যাপার হয়েছিল যে যৌথ টহল যদি হয় তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আর ঘটবে না। তো এইবারে বৈঠকে সেইটা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে এবং যৌথ টহলের ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছার মতো অবস্থা হয়েছে। এটা যদি হয় তাহলে আমরা আসলে এই সীমান্তের একটা শান্তিপূর্ণ সীমান্ত হিসেবে আমাদের সামনে আসতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিএসএফ এর প্রধান বলেছেন যে এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো হয় এটা তাদের ইচ্ছাকৃত না, এটা নানান কারণে উনি ব্যাখ্যা দিয়েছেন। তারপরে উনি যেটা বলেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত সিগনিফিক্যান্ট, যে উনি এই সীমান্তে মৃত্যুটাকে জিরোতে নামায় আনার একটা অঙ্গীকার করেছেন। তিনি বলছেন এটা জিরোতে নামিয়ে আনা হবে আর কি। তা আমার মনে হয় যদি এই দুইটা বাস্তবায়ন করা যায় তাহলে তো এটা দুই দেশের জন্য অত্যন্ত ভালো, কারণ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই সীমান্ত সমস্যাগুলো, এই বর্ডার কিলিং আমরা যেটা বলি, এটা কিন্তু একটা বড় বাধা হয়ে আছে। কারণ বিএসএফ বলছে যে না, এরপর থেকে এই ঘটনা ঘটবে না, কিন্তু আবার ঘটতেছে। এবং এই আপনি যদি মনে করতে পারেন গত বৈঠকের সময়, মানে দিল্লিতে যখন বিডিজিআর বৈঠক হচ্ছিল, তখন কিন্তু সীমান্তে একটা বড় ধরনের কিলিং ঘটেছিল এবং সেটা নিয়ে দুই দেশের পত্রপত্রিকায় কিন্তু অত্যন্ত সোচ্চার প্রতিবাদী খবর ছাপা হয়েছিল আর কি। এবং সেটাতে দুই দেশেরই একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছিল তখন। তো কাজেই এইবারের বৈঠকে আমরা আশা করি, অবশ্যই আমরা আশা করব যে পরিস্থিতি অনেক উন্নতি হবে, এবং তারা দুই প্রধানই বলেছেন যে এটা তারা একটা সমাধানে আসতে পারবেন আর কি। আমার মনে হয় যে আমরা সেই জন্য অপেক্ষায় থাকা উচিত যে কতটা অগ্রগতি তারা করতে পারলেন, আমরা সেটা দেখতে চাই। নাজমুল চৌধুরী, আপনি নিশ্চয়ই এই জিনিসটাকে লক্ষ্য করেছেন এবং এটা দেখেছেন যে বৈঠকে কি হচ্ছে এবং তার ফলাফল কি হচ্ছে। তো আপনার কি মনে হয় এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দর্শকদের যারা অনুষ্ঠানটি দেখছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিভিন্ন বিষয়ে যেই সমস্যাগুলো এবং যেই প্রবলেমস আমরা যেগুলো দেখে থাকি সবসময়, তার মধ্যে এই বর্ডার কিলিংস ইজ একটা অন্যতম ইস্যু। যেহেতু ভারত আমাদের প্রায় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট বর্ডার, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার অনেক বড় একটা বর্ডার, এবং ভারতকে আমরা কিন্তু একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় দেখি। তো আমরা যেটি দীর্ঘদিন থেকে, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করে আসছি, যে প্রায় সময় সংবাদপত্রের পাতা এবং অন্যান্য জায়গায় দেখছি যে বর্ডার কিলিংটা ডে বাই ডে কিন্তু মাঝে মাঝে এমন পর্যায়ে যায় যেটা কিন্তু আন্তর্জাতিক কমিউনিটিতে যথেষ্ট আলোড়ন তৈরি করে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে কাঁটাতারে লাশ ঝুলছে। তো
একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু এটি আমাদেরকে যথেষ্ট রকম ভাবিয়ে তোলে। এবং আমরা মনে করি যে দুই দেশের মধ্যে যে দুটি বর্ডার ফোর্স আছে, বিজিবি এবং বিএসএফ, এদের মধ্যে যদি একটা সমন্বয় থাকে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, এটি শূন্যের কোঠায় নামিয়ে আনা কোনো ব্যাপারই না। আমরা যদি লক্ষ্য করি যে অন্যান্য যেসব দেশগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো অথবা রাশিয়া এবং অন্যান্য জায়গায় যে বর্ডারগুলো আছে, সেখানে কি হয়, যদি আপনি বর্ডার ক্রস করেন আপনাকে অ্যারেস্ট করতে পারে, বাট গুলি করে মানুষ মেরে ফেলা, দিস ইজ সো, মানে হিউম্যান রাইটস এর দৃষ্টিতে তো না, মানবিক দিক থেকে কোনোভাবেই এটি অ্যাকসেপ্টেবল না। আমাদের বর্ডারে যারা থাকে ম্যাক্সিমাম লোকই দরিদ্র লোকজনই থাকে, এবং বিএসএফ এর পক্ষ থেকে যেটি কমপ্লেন করা হয় সবসময় যে চোরা কারবারি অথবা অন্যান্য, এটির সংখ্যা কিন্তু খুবই নগণ্য। আমরা কিন্তু এ পর্যন্ত খুবই কম দেখেছি যে চোরা কারবারি অথবা অন্যান্য লোকজন বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। যারা নিহত হচ্ছে সবাই হয়তোবা কৃষক, এবং আপনি দেখবেন যে যারা সীমান্তে বসবাস করে যেসব লোকজন, তাদের মধ্যে হয়তোবা একটা জিওগ্রাফিক্যাল একটা সীমান্ত আছে, কিন্তু দুদেশের লোকজনের মধ্যে এমনও গ্রাম আছে যে দুদেশের সীমান্ত মাঝখানে পড়েছে। সো বর্ডার ক্রসিং ইজ এ ন্যাচারাল থিং ওই জায়গায়। এখন যদি আমরা এটার কারণে যদি গুলি করে মানুষ মেরে ফেলতে হয়, আমি তো মনে করি যে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তো বিএসএফ এর এবং বিজিবির মধ্যে যে বৈঠকটি হয়েছে, এটি আমাদেরকে আশান্বিত করে তুলছে যে উনি কমিটমেন্ট দিয়েছেন যেটি শূন্যের কোঠায় নামিয়ে আনবেন। তা আমি যেটা প্রস্তাব করবো যে বিএসএফ এবং আমাদের বিজিবির প্রধানের কাছেও, যে এমন একটি করা উচিত যে যদি চোরা কারবারি হোক অথবা যেই হোক, এটা অ্যারেস্ট করা হোক, যেন কোনো কারণে যেন গুলি করা না হোক। সালাম, আমরা আপনাদের দুজনের কাছে যাওয়ার আগে আমাদের হাতে পত্রিকা আসছে, আমরা দেখে নিই যে সেখানে কি শিরোনাম আছে। ভোরের কাগজ, শারদ প্রাতের শরৎ বন্দনা, এই খবরটি দুর্গাপূজার উপরে এই খবরটি। আর এই যে মধ্যবিত্তের যানবাহন নেই রাজধানীতে, আরেকটা হচ্ছে বিজিবি বিএসএফ যৌথ আলোচনায় দলিল স্বাক্ষর, সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি। আর এই তো খবর, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ $10 বিলিয়ন নিচে। তো আমি বলতে চাচ্ছিলাম যে বর্ডার প্রবলেম গুলো নিয়ে আমরা তো সবসময় একতরফা ভাবে বলি যে বর্ডার কিলিংটা বন্ধ করা উচিত, কিন্তু বর্ডার ম্যানেজমেন্টটা যদি আরেকটু মানে ভালো হয় আর কি এক অর্থে, তাইলে কিন্তু এই কিলিংটা এমনিও কমার কথা। কারণ আপনি যেসব কিলিং গুলো হয় তার সব যে একেবারে খুব নিরীহ তাও কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে চোরাচালান দমন করতে গিয়ে কি হয়, কিছু কিছু রাতে বর্ডার পার হতে গিয়ে এরকম হয়। তারপরে অজ্ঞতা, আপনি যে বর্ডারের আশেপাশে যারা থাকে তাদের মধ্যে কিছু সরল সোজা মানুষ অজ্ঞতার কারণেও তারা সীমান্ত পার হয়ে যায়। যখন চ্যালেঞ্জ করা হয় দুই পক্ষ থেকেই, তখন কিন্তু ওই তারা না থেমে বা নিজেরাই না করে পালিয়ে যেতে চায়, তখন কিন্তু এইগুলি তবে এটা কোনোভাবেই আমি বলছি ভারতের দিক থেকে বিভিন্ন সময় বলেছিল যে তারা অন্তত রাবার বুলেট বা ইত্যাদি, এইবারও বলেছে তারা, আমি অনেক কিছু বললাম না, সেই প্রতিশ্রুতি আরো হালকা অস্ত্র বিএসএফ কে দেওয়া হবে, সেই প্রতিশ্রুতিগুলো তাদের রক্ষা করা খুবই জরুরি। কারণ এটা ভারতের দিক থেকেই এই কাজটা করতে হবে, কারণ বাংলাদেশের বিডিআর এর গুলিতে কেউ মারা যাচ্ছে না। হতে পারে যে হয়তো ভারত থেকে সেরকম আসছে না আমাদের, কিন্তু এটা ভারতেরই দায়িত্ব এবং তারাই স্বীকার করেছে সবসময়, আপনি জানেন যে। তবে এটাকে আমরা আরেকটু এর প্রেক্ষাপটটা হয়তো বাড়াতে পারি, সেটা হচ্ছে যে আমাদের সম্প্রতি যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সফর, এবং সেই সময়তে আমাদের সীমান্ত নিয়ে যে কতগুলো অগ্রগতি, বিশেষ করে আপনার চিহ্নিতকরণ, তারপরে সীমান্তের যে আপনার ছিটমহলগুলো বিনিময়, তারপরে যে আপনার অপদখলীয় যে জায়গাগুলো একজনের জায়গা আরেকজনের কিছু কিছু জায়গায় আছে, আর সীমান্তে যে এখনো যে 6.5 কিলোমিটার জায়গা সেগুলোর ব্যাপারে বেশ প্রোটোকল এবং বেশ অগ্রগতি হয়েছে। তো সেই প্রেক্ষাপটে মনে হয় যে আমরা এবারের আশাবাদটা একটু বেশি হতে পারে, যে সীমান্ত এই যে এই সমস্যাগুলো যেটা আছে সেই সমস্যাগুলো। আরেকটি যেটা হচ্ছে যে প্রোটোকল করা হচ্ছে যে যৌথ টহল, যেটা এটা মানে কতটা কার্যকর হতে পারে, এটা কিন্তু আগেও আসলে অনেকবার আলোচনা হয়েছিল এবং দুই পক্ষ মোটামুটি এই ব্যাপারে আলোচনা করা
একটা সিদ্ধান্তে আসার মতো অবস্থা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই। এটা আসলে একটু আরো বোধহয় পর্যালোচনার বিষয় আছে যে আসলে যৌথ টহলটা কিভাবে হবে, কোত্থেকে কেমনে শুরু করা হবে, দুই পক্ষ কি একসাথে থাকবে না পাশাপাশি থাকবে, এই বিষয়গুলো আরো আলোচনার জন্যই বোধহয় হয়তো এটা সম্ভবত হয় নাই। তবে এই ব্যাপারটা আমার মনে হয় যদি হয় তাহলে কিন্তু আসলেই ভালো ব্যাপার হবে, যে কেউ কারোর দোষ চাপানোর আর কোনো সুযোগ থাকবে না আর কি। আমরা আরেকটা প্রসঙ্গের দিকে যাচ্ছি। আপনি জানেন যে রাজনীতির খবর থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, একটা পর একটা খবর আসছেই। আপনার প্রধান বিরোধী দল বিএনপি, তার নেত্রী এবং তাদের দল মোটামুটি একটা দিনক্ষণ করে তারা যেটা বলেছে যে তারা তো রোড মার্চ করছে 10ই অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত। তারপরে খালেদা জিয়া বলেছেন যে তারা শেষ খেলাটা খেলবেন, এবং তার উত্তরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেক কথা বলছেন। আমরা যেন ওবায়দুল কাদের কিছু কথা বলেছেন, আইন প্রতিমন্ত্রী কথা বলেছেন। তো জুবায়ের, আপনার কি মনে হয় বিরোধী দলের নেত্রীর এই বক্তব্যটা নিয়ে কিন্তু আজকে খুব বিরূপ সমালোচনার মুখে পড়েছেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ, যে রোড মার্চের পর ফাইনাল খেলা হবে। তো রাজনীতিতে এই ধরনের শব্দ কিন্তু আমরা অভ্যস্ত না আর কি, এটা কোনো খেলাধুলাতে হইতে পারে যে। তো আপনার ব্যাখ্যাটা কি এখানে? উনি বলছেন এই শব্দটা কিন্তু আমার মনে হয় যে আমরা এই ধরনের শব্দ চয়ন করে রাজনীতিকে যদি এইভাবে এত গণ্ডির মধ্যে আবদ্ধ করি যে আমরা অমুক দিন সরকারকে ফেলে দেবো, অমুক দিন এইটা হবে, এই শব্দগুলো, এই বিষয়গুলো আমার মনে হয় যে আরেকটু বড় মন নিয়ে করা উচিত আর কি। আমাদের সবাই বলেছেন যে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে, মানে সেই জিনিসটা কি? মানে না, এটা আসলে তার ব্যাখ্যাটা কিন্তু আজকে আবার আমাদের বিএনপির মহাসচিব দিয়েছেন যে তারা মনে করেন আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে, আগামী নির্বাচনের মাধ্যমে, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাকে এই সরকারকে হটানো হবে। উনি আজকে ব্যাখ্যা দিয়েছেন আর কি। তো ব্যাখ্যাটা দেয় কিছুটা রক্ষা, যে আমরা আমাদের কি বলে রাজনীতিতে যে এক ধরনের উগ্র, এক ধরনের যে কি বলি আমরা একটা অস্থিরতার যে আভাসটা ছিল আর কি, সেটি এইটাতে আমরা একটু হয়তো রক্ষা পাবো যদি বিরোধী দল ওইভাবে তার এই আন্দোলনের কথা বা এই সরকার হটানোর কথাগুলি যদি ওইভাবে যুক্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে আসে, তাহলে আমার মনে হবে। তা আমরা সবাই আশা করি যে রাজনীতির মতো চলবে এবং গণতান্ত্রিক পন্থায় আন্দোলন হবে, এবং সরকার যদি জনপ্রিয়তা হারায় সে আর ক্ষমতায় আসবে না, আর যদি হয় আবার আসবে। এই পর্যায়ে আমাদের থাকা উচিত, এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই থাকা উচিত। কথার হুমকি দিয়ে, কথার চাল দিয়ে রাজনীতির মাঠ গরম করা আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না আমাদের আর কি। জি, আজকে আমরা সংবাদপত্রের মাধ্যমে এবং টেলিভিশনের সংবাদে আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেত্রী একটি সম্পূর্ণ ইম্যাচিউর একটি কমেন্ট করেছেন, যে রাজনীতি, যে ফাইনাল খেলা এবং সরকার পতনের যেই ব্যাপারটা, আসলে বাংলাদেশে এখন পর্যন্ত এই আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যার ফলে মধ্যবর্তী নির্বাচন অথবা সরকার পতনের মতো দুর্বার কোনো আন্দোলন, এবং বিএনপির ওই রাজনৈতিক অবস্থাও কিন্তু নাই। আমরা যেটা দেখলাম তাদের হরতালগুলোতে এবং অন্যান্যগুলোতে, দেশের মানুষ এখন কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা চায়। মানুষ চায় যে গভর্নমেন্ট 5 বছরের জন্য তারা এই গভর্নমেন্টকে রায় দিয়েছে, 5 বছর যদি গভর্নমেন্ট সাকসেসফুলি রান করে, যেসব নির্বাচনী ওয়াদাগুলো ছিল, ম্যানিফেস্টোগুলো যেভাবে দিয়ে এসেছে, ওগুলো যদি ফুলফিল করতে পারে, এই গভর্নমেন্ট উইল কন্টিনিউ, আদারওয়াইজ বিরোধী দল আসবে। বাংলাদেশের মানুষ ন্যাচারালি ভেরি ডেমোক্রেটিক। আমরা দেখেছি যে এই ধরনের আলটিমেটাম দিয়ে এর আগেও সরকার পতন হয় নাই, এবং কোন এটা জাস্ট রাজনৈতিক মাঠটা একটু গরম রাখার জন্য অথবা বিএনপির নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য তারা তাদের দলগতভাবে যে কোনো ডিসিশন নিতে পারে। বাট একটা জিনিস আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রীর প্রতি, এবং তাদের এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না করা। বাংলাদেশে কিন্তু এখন প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে, বাংলাদেশের অর্থনীতি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এমন কোনো আমাদের কথাবার্তার মাধ্যমে অথবা এমন কোনো অ্যাক্টিভিটিদের মাধ্যমে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না করা যাতে এগুলো বাধাগ্রস্ত হয়। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু জনগণই হবে। যে জনগণের জন্য আমরা রাজনীতি করব, ওই জনগণই যদি মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো কোনো লাভ হচ্ছে না। আরেকটা জিনিস, যে এ পর্যন্ত সরকার যদি আপনারা দেখেন যে বিএনপি যেসব ইস্যুগুলো আনছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবন যাপন অনেক দুর্বিষহ হয়ে পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে আমি যেটা বলতে চাই যে ওয়ার্ল্ড ওয়াইড যেই কমোডিটি প্রাইস হাইক,
আপনি আজকে ইন্ডিয়াতে যারা ইন্টারনেট অ্যাক্সেস আছে অথবা যারা একটু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যাদের আত্মীয় স্বজন আছে একটু ফোন করে জিজ্ঞেস করেন যে ওখানে আজকে চালের দাম কত, আজকে ওখানে ডালের দাম কত, আমাদের দেশে কত। আমরা তো চারিদিকে ব্যালেন্স করতে হবে ইকোনমিতে, আমাদের ফার্মার্সদেরকেও সেভ করতে হবে, আমার ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সামঞ্জস্য রাখতে হবে, আদারওয়াইজ তো সবকিছু স্মাগলড হয়ে ইন্ডিয়া চলে যাবে। আমি চালের দাম তো 5 টাকা 15 টাকায় চাল খাওয়ানো সম্ভব না। আপনি যেখানে ইন্টারন্যাশনাল মার্কেট ইন্ডিয়াতে আজকে 28 রুপি চালের দাম, বাংলাদেশে তো আমি বলবো যে অনেক বেটার পজিশনে মানুষ আছে। একটা লোকের ইনকাম যেভাবে বাড়ছে, আগে একটা লেবার কাজ করলে বেতন পেত 200 টাকা, এখন সে 400 টাকা পাচ্ছে। সেই হিসেবে কমোডিটি প্রাইসটা ইন্টারন্যাশনাল মার্কেট ওয়াইজ রাইজ যেভাবে করছে, লেবার প্রাইসটাও রাইজ করতেছে। আমি তো মনে করি যে দেশের মানুষ যদি আপনারা অনলি শহর কেন্দ্রিক চিন্তা ভাবনা না করে গ্রামে গঞ্জের দিকে যান, গ্রামে গঞ্জের কিন্তু উন্নয়নও হচ্ছে যথেষ্টভাবে, সরকার যথেষ্ট আন্তরিক। এবং সবচেয়ে যে বড় জিনিসটা, যে কোনো দেশে আমাদের দেশের মানুষ সবচেয়ে যে জিনিসটা রাজনৈতিকভাবে প্রবলেম ফেস করে সেটা হচ্ছে সন্ত্রাস। আমি তো মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে ওইভাবে কোনো বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা এলাকা ভিত্তিক চাঁদাবাজি, টেন্ডারবাজি ওরকম পজিশনে চলে গিয়েছে। হ্যাঁ আছে, কিছু কিছু থাকবেই, সবাই সবকিছু যে কাভার আপ করে যাবে তা না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, বিরোধী দলের প্রতিও আহ্বান যে তারাও একটু প্রসঙ্গে আরেকটু সালাম জবা আপনার কাছে যেতে চাই। কিন্তু এগুলো তো বোঝা গেল, আমরা বললাম বিরোধী দলকে যে তার যে অবস্থানটা নিয়েছে, অনেকেই বলছে, আওয়ামী লীগ বলছে যে সেটা সঠিক নয়। কিন্তু এর মানে এই না যে আমাদের রাজনীতিতে যে এক ধরনের এই সংঘর্ষ তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে, সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? আমি আবার একটু পিছন দিকে গেলে, আমাদের মাননীয় বিরোধী নেত্রী কিন্তু বলেছেন যে আর 1 বছর এই সরকারকে ক্ষমতায় রাখা যায়। আমি একটা পত্রিকা দেখলাম যে ওটা হেডিং করেছে যে সরকারকে আর 1 বছর সময় দিলেন খালেদা জিয়া, এইভাবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত, তার মানে এই অক্টোবর একই তো 1 বছর। তো ওই কারণেই কিন্তু আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছেন দিনক্ষণ করে নির্ধারণ করে সরকারকে পতন ঘটানো যায় না। তার পতনের জন্য বা এই আন্দোলনের জন্য তাকে তার মতো করে করতে হবে। তো আসলে এটা ঠিক যে আপনার কথা, কিন্তু আমরা এত কথা বলি কিন্তু যেই টেনশন বা যে অস্থিরতার একটা আভাস, এইটাতে কিন্তু সমাধানের দিকে যাচ্ছে না। কারণ একটা কথা হইলে উঠলে সেটা শেষ না হতে না হতে আবার আরেকটি কথা উঠে যাচ্ছে আর কি। তা আমার মনে হয় যে আমরা যদি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে না পারি, তা আমাদের অর্থনৈতিক উন্নতি যদি না হয়, তাহলে এই বিরোধীদের আন্দোলনের কোনো কাজে লাগবে না একটা পর্যায়ে গিয়ে। কারণ এই আন্দোলন যদি আমাদেরকে আরো খারাপের দিকে নিয়ে যায়, আমাদের অর্থনীতিকে যদি আরো দুর্বল করে, তাহলে তখন কিন্তু জনগণই বলবে এই রাজনৈতিক নেতারাই তো এই আন্দোলন করে, আবার এই অর্থনীতি দুর্বল হইলে আমাদের জিনিসপত্রের দাম বাড়েই বাড়ে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে অত্যন্ত রাজনীতিবিদদের, আমাদের যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন সরকারে এবং বিরোধী দলে, তাদের অত্যন্ত সুচিন্তিত এগুলো বিবেচনা করা দরকার। আসলে আমরা কতটা আন্দোলনে যাইতে পারি, সরকারকে দাবি মানতে বাধ্য করার জন্য, তার ক্ষমতা ত্যাগ করার জন্য কিভাবে আন্দোলন করা যায়, কতটা আন্দোলন করা উচিত, সেইগুলো আমার মনে হয় আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরিখে বিবেচনা করা দরকার, যে আমরা ধ্বংসাত্মক কর্মসূচি যাব না গণতান্ত্রিক পদ্ধতিতে। ধন্যবাদ আপনাদের। আমরা আরেকটা প্রসঙ্গে যেতে যাচ্ছি, এটা প্রায়ই ঘটে, এমন কখনো সত্যি হয়, কখনো সত্যি হয় না, কখনো আতঙ্ক। ছোট্ট করে আমরা যেটা যাচ্ছি, যে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা, আমাদের গত 2 দিন ধরে কিন্তু পত্রিকার অন্যতম বড় একটি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, আবার কাউকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দেখছি যে শিক্ষক, ডাক্তার, মানে অনেকেই আছে, মানে যাদের সন্দেহ করা হচ্ছে। আমার মনে হয় আমাদের জনগণকে একটু সচেতন হওয়ার ব্যাপার আছে। আমরা যদি কোথাও চিলে কান নিয়ে গেছে, শুনলে চিলের পিছে পিছে ছুটলাম। আপনি বলতে চাচ্ছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়নি? না, এবার তো প্রশ্নপত্র ফাঁস হয়নি, এবং সরকার এত সচেতন ছিল, আমরা যারা সংবাদপত্রে আছি তারা বিভিন্নভাবে জানি, কারণ সবার কিন্তু দৃষ্টি ছিল যে এইবার মেডিকেলের পরীক্ষা হচ্ছে, দেখি কি রকম হয়, মানে কোনো ফাঁস হয়ে যাওয়ার কোনো ব্যাপার সেবার ঘটে কিনা, সবার কিন্তু অত্যন্ত সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল। তো কেউ কিন্তু কোথাও কোনো ফাঁস হয়েছে এমন করা যায় না। কিন্তু আমাদের কিছু সুযোগ সন্ধানী লোক আমাদের মধ্যে সবসময় থাকে, তারা এটার একটা ভুয়া প্রশ্নপত্র ফাঁস হওয়ার ভুয়া খবর সব জায়গায় ছড়িয়ে কিছু লোককে উদ্বুদ্ধ করে যে তাদের কাছে টাকা নিয়ে তাদেরকে প্রশ্ন দেওয়া হবে। তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল, এবং তারা ক্ষিপ্র গতিতে এই ষড়যন্ত্রটাকে টের পেয়েছেন এবং ধরেছেন। গতকাল ধরেছিলেন 6 জন বোধহয়, আজকে আরো বেশি কিছু 20 জনের মতো ধরা পড়েছে আর কি। এবং আমার মনে হয় এই সম্ভাবনাটা আর কেটে গেল আর কি। আমার মনে হয় যে এই অবস্থাটা ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বজায় রাখা দরকার, যাতে
এই গুজব ছড়িয়ে এইভাবে প্রতারিত করতে না পারে মানুষকে। নাজমুল, আপনার কি মনে হয় মানে এই সমস্যাটা? প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টি, আমরা কিন্তু এটি প্রায় সময়, আমাদের সময় শেষে আসে, জাস্ট ছোট্ট করে একটু যদি আপনি বলেন। না, এটি হচ্ছে মানে আমাদের সমাজের মানুষের মধ্যে, যে শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে যে নৈতিক অবক্ষয়, সেটার একটি নমুনা। আমি মনে করবো যে মানুষের আস্তে আস্তে সচেতন হওয়া উচিত। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সালাম জুবায়ের, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আগামীকাল এই সময় আবার প্রচারিত হবে, সেটা দেখবেন সেই আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকে যে দেখলেন আমাদের অনুষ্ঠান, দুজন অতিথি বিশ্লেষকদের বক্তব্য শুনলেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।